ওকে, আশা করি সব কিছু ঠিকঠাক আছে। আমরা আজকে লেকচার 4 শুরু করে দিচ্ছি। একটু আমাকে কমেন্টে জানাবা সব কিছু ঠিকঠাক আছে কি না, কেমন একটু কমেন্টে আমাকে জানাবে। অল ওকে, অল ওকে, ওকে গুড। তো দেখো, আমি কথা না বাড়িয়ে একদম পড়াই চলে যাচ্ছি। ছোট একটা ক্লাস হবে আমার, কোনো ক্লাস 1 ঘন্টা 10-15-20 মিনিট এরকম হয় মাঝে মধ্যে। কোনো ইম্পর্টেন্ট টপিক বা যেগুলা একসাথে ফ্লোতে শেষ করা লাগে এগুলো হয়তো 1 ঘন্টা 40-45 মিনিট পর্যন্ত পড়াই। তো অনলাইন যেহেতু সুন্দর মতো দ্রুত পড়াগুলো হচ্ছে মাথায় নিতে হবে, মানে দ্রুতের কিছু নেই, বাট সুন্দরভাবে মাথায় নিতে হবে আর কি। দেখো, আজকে লেকচার নাম্বার 4। লেকচার নাম্বার 4-এ আমরা জানবো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কী, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কী। আমরা যখন অ্যানালাইসিস করি, আমরা যখন অ্যানালাইসিস করি তখন আমাদের যে কেমিক্যালগুলো আছে এগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটাকে বলছি আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর একটাকে আমরা বলছি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা রাসায়নিক পদার্থ যেগুলো আছে এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, প্রাইমারি পদার্থ, আর একটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কেমন, কেমিক্যালগুলোকে আমরা দুই ভাগে ভাগ করছি। এটাকে আমরা বলছি প্রাইমারি স্ট্যান্ডার্ড ভলিওমেট্রিক অ্যানালাইসিস, মানে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা পড়বো, অ্যানালাইসিসগুলোকে আমরা পড়বো। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, আর কিছুকে আমরা বলছি কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। যেমন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলোকে বলছি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। K2CR2O7কে বলছি প্রাইমারি স্ট্যান্ডার্ড, সোডিয়াম কার্বনেটকে বলছি প্রাইমারি স্ট্যান্ডার্ড, KMnO4কে বলছি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কেমন, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এটাকে আমরা বলছি কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। আমি যেমন কিছু এক্সাম্পল দিতে পারি। এক্সাম্পল আমি একটু পরে দেখাচ্ছি, লিখো রাখো কয়েকটা। যেমন তোমার H2C2O4, কেমন, অক্সালিক অ্যাসিড, সোডিয়াম কার্বনেট, যেটা টাইট্রেশন অনেক বেশি ইউজ হয় ম্যাক্সিমাম। তোমরা যখন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাবা এইচএসসিতে দেখবা সোডিয়াম কার্বনেট এটা হচ্ছে কমন। দুইটা টাইট্রেশন মূলত করা লাগে, এর মধ্যে দেখবা হচ্ছে একটা সোডিয়াম কার্বনেট দিয়ে, এটা একদম খুব কমন আর কি। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট দিয়ে। এরপরে আমরা আরও কি করতে পারি, অনেক কিছু করতে পারি। অনন্ত সোডিয়াম কার্বনেট আছে, আরও অনেকগুলো পদার্থ আছে যেগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন ধরো K2CR2O7 এরকম অনেক আছে। কেমন, এরকম অনেক আছে। তো আমাদের সব এক্সাম্পল লাগবে না, আমি বলে দিব কি কি এক্সাম্পল লাগবে বা চেনারও কি। যেমন এটার ক্ষেত্রে আমরা কমন যদি বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড বা কস্টিক সোডা, কেমন, কস্টিক সোডা, বা ধরো হচ্ছে কি KMnO4, এরকম অনেক অনেক, বুঝছো, থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট, কেমন, এরকম অনেক আছে, এরকম অনেক আছে। তো এগুলোকে চেনার একটা সহজ ইয়ে আছে। এদের ভিতর দেখো সি অ্যালফাবেটটা আছে। কি আছে বলো তো, সি। সি কার্বন না, মানে সি অ্যালফাবেটটা আছে। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার উপায় হচ্ছে কি, সহজে যদি বলি এদের মধ্যে কি আছে, সি অ্যালফাবেটটা আছে। এদের মধ্যে দেখবা সাধারণত সি অ্যালফাবেট থাকে না, এটা তো চোরা বুদ্ধি। চোরা বুদ্ধি মানে এটা সবসময় যে খাটবে এরকম তো কোনো কথা নেই, এটা চোরা বুদ্ধি, মানে তুমি যাতে এমসিকিউ সহজে পারো।
চোরা বুদ্ধি এমন না যে ভাই সবসময় খাটবে, কেমন? যেমন ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, কেমন? হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডে তুমি দেখতে পাচ্ছ একটা সি আছে, বাট এটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কেমন? তাহলে কিছু পদার্থকে আমরা বলছি প্রাইমারি স্ট্যান্ডার্ড। তোদের শুভ্র ভাইয়া দেখে একটা কল দিয়েছে, আমি পরে ব্যাক করবো, ওকে। প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স আর একটা হচ্ছে কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স, কেমন? সেকেন্ডারি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চেনার সহজ উপায় কী বললাম? এমসিকিউতে আমাদের দেশে বোর্ড পরীক্ষা বলো, মেডিকেল বলো, বুয়েট বলো, ভার্সিটি বলো, এখানে যে এক্সাম্পলগুলো আসে ওইটাই চোরা বুদ্ধিতে হয়ে যাবে, কেমন? সি থাকলে প্রাইমারি, সি থাকলে প্রাইমারি, পিসি প্রাইমারি, সি পিসি প্রাইমারিতে, সি পিসি প্রাইমারিতে, সি 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 সি, কেমন? সি থাকলে এগুলোকে বলবা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স। এবার একটু দেখো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের একটু লিখাবো, কষ্ট দিব, আমি অহেতুক লিখাই না, এগুলো খুব কাজ দিবে, এমনি পড়তে গেলে ঘুমাই যাবা। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থে এমনি অনলাইনে পড়তে গেলে ঘুমিয়ে যাবা, লিখবা, কেমন? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য 4টি। বৈশিষ্ট্য স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য 4টি, কেমন? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কয়টি বলো তো? 4টি। কি কি? বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, প্রস্তুত করা যায়। 2 নম্বর বৈশিষ্ট্য, কেমন? 2 নম্বর বৈশিষ্ট্য, সাধারণত বাতাসের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, কেমন? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বাতাসের অক্সিজেন বলো, বাতাসের বাতাসের মধ্যে কি আছে? অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের কথা বলছি না কেন, বা নাইট্রোজেন এমনিই বিক্রিয়া করে না, নাইট্রোজেনকে বলা হয় নিষ্ক্রিয়, নাইট্রোজেনকে বলা হয় বাতাস। এই বাতাসের মধ্যে কি আছে? নাইট্রোজেন আছে 78.09%, অক্সিজেন আছে 20.95%। তো আমরা অক্সিজেনের কথা বলছি, কার্বন ডাইঅক্সাইডের কথা, কার্বন ডাইঅক্সাইড আছে 0.033%, কিন্তু আমরা নাইট্রোজেনের কথা বলছি না কেন? নাইট্রোজেনের কথা বলছি না এর কারণ নাইট্রোজেন ট্রিপল বন্ড আছে, এই ট্রিপল বন্ড ভাঙতে টেম্পারেচার লাগে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, ট্রিপল বন্ডের বন্ধন শক্তি 945 কিলো জুল পার মোল, হাজারি স্যারের এক জায়গায় বলেছে, আরেক জায়গায় বলেছে 946 কিলো জুল পার মোল, অন্য বইয়ে বা হাজারি দেয়া আছে 941 কিলোজুল পার মোল, তো এই কাছাকাছি অপশানে হয় 945, না হয় 946, না হয় 941 বা 42 কিলোজুল পার মোল থাকবে। এমন না যে সব একসাথে থাকবে, ব্যাপারটা তা না, যে কোনো একটা থাকবে। তো দেখো ট্রিপল বন্ড থাকায় এটা ভাঙে হচ্ছে কখন? কেউ বলতে পারবা? বজ্রপাতের সময়, বৃষ্টি যখন হয়, তোমার বজ্রপাত যখন হয়, বজ্রপাত এখানে হিউজ এনার্জি, তখন এটা ভেঙে যাবে, তখন নাইট্রোজেন বিক্রিয়া করে ক্রমাগত NO, নাইট্রিক অক্সাইড, এখান থেকে NO2, এরপর নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, নাইট্রাস অ্যাসিডে পরিণত হয়, নাইট্রাস অ্যাসিড আবার জারিত হয়ে নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়, এটা বৃষ্টির পানির সাথে নিচে নেমে আসে, যেটাকে আমরা বলছি কি অ্যাসিড রেইন বা অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি হতে গেলে এর pH 5.6 এর কম হতে হয়। তো এগুলো আসবে আমাদের আলোচনা, আমি জাস্ট এমনি বলছি। বাতাসের অনেকে চিন্তা করতে পারেন না, বাতাসের আপনি লিখছেন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করেন, আপনি কেন নাইট্রোজেনের কথা বলছেন না? বাতাসে তো সবচেয়ে বেশি আসে নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন যে বিক্রিয়া করে না, কেমন? কারণ নাইট্রোজেন নর্মালি বিক্রিয়া করে না, নাইট্রোজেনকে সেই জন্য নিষ্ক্রিয় বলা হয়। তোমরা নিষ্ক্রিয় হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন পড়েছো না? কেমন? নিষ্ক্রিয় গ্যাস কী কী পড়েছো? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন। এর সাথে আজকে বললাম কি নাইট্রোজেনও নিষ্ক্রিয়। আমি তো বুয়েট থেকে পাশ করেছি, তোমরা জানো। আমি যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি 2টা বেশ বড় বড় কোম্পানিতে জব করেছি, ছেড়ে দিয়েছি আর কি। তখন আমি রিসেন্টলি ছেড়েছি, তাও 2 বছর হয়ে গেছে। ডেপুটি ম্যানেজার ছিলাম আমি গ্রেড 6-এ, তো ছেড়ে দিয়েছি। বিষয় হচ্ছে আমার অভিজ্ঞতায় আমি এখানে দেখেছি কি বলতো, অনেক জায়গায় তোমার নাইট্রোজেন দেওয়া হয়। নাইট্রোজেন কেন দেওয়া হয়?
বা নাইট্রোজেন দিলে একটা নিষ্ক্রিয় পরিবেশ ক্রিয়েট হয়, নাইট্রোজেন দিলে কি হয়, একটা নিষ্ক্রিয় পরিবেশ ক্রিয়েট হয়, ফলে ওই অবস্থায় অন্য কারোর সাথে কোনো বিক্রিয়া হয় না, বাট জায়গাটা নাইট্রোজেন দিয়ে নিষ্ক্রিয় মাধ্যম ক্রিয়েট করা হয়। তাহলে বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, সাথে বিক্রিয়া করে না। কেমন? বিক্রিয়া করে না। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সাবস্টেন্স ডাজন্ট রিঅ্যাক্ট উইথ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড অর স্টিম, কেমন, বা ভেপর, তুমি যেটাই বলো না কেন, বিক্রিয়া করে না, মানে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, বাষ্পের সাথে ভেপরের সাথেও বিক্রিয়া করে না। এরপর 3 নাম্বার যে পয়েন্টটা আছে, কেমন, 3 নাম্বার যে পয়েন্টটা আছে এটা হচ্ছে এদের ওজন নেয়ার সময় রাসায়নিক নীতির ক্ষয় করে না, নেয়ার সময় রাসায়নিক নীতির ক্ষয় করে না, ওজন নেওয়ার সময় রাসায়নিক নীতির ক্ষয় করে না। এরপর এদের প্রস্তুতকৃত দ্রবণ, ধরো এদের দ্রবণ আমি বানিয়ে রেখে দিলাম, এটার নাম কি, আমার আবার জিজ্ঞেস করছে এটার নাম কি, ভলিওমেট্রিক ফ্লাক্স, এটার নাম কি, ভলিওমেট্রিক ফ্লাক্স। এদের দ্রবণ বানিয়ে আমি রেখে দিলাম, এটার ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, এটার ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কয়টি? 4টি। তাহলে 4 নম্বর বৈশিষ্ট্য কি? প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা, একদম ক্লাসেই মুখস্থ করে ফেলবো, প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে। তোমরা ছোট্ট একটা কাজ করবা, এটা হচ্ছে এই ক্লাসটা যখন করছো ফেসবুক থেকে বলো বা ধরো ইউটিউব থেকে করছো, ক্লাসের লিঙ্কটা একটু তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে দিবা, কেমন, ক্লাসের লিঙ্কটা তোমাদের বন্ধুদের শেয়ার করে দিবা, কারণ আমি এটা একদম সম্পূর্ণ গিফট করছি তোমাদের। আর বাকি সবগুলা সাইকেলের জন্য তো অফার আছে, বাট এইটা পুরাটা হচ্ছে তোমাদের একদম গিফট করছি, ঠিক আছে? তো দেখো, তুই কলেজ পরীক্ষা দিয়ে এসে বলবা এই সাইকেলটা কতটা কাজের, বুঝছো? মানে কলেজ পরীক্ষা দিলে তো হেসে গেলে মানে অনেক ভালো করে ফেলবা, বিলিভ ইট অর নট, জাস্ট হেসে গেলে অনেক ভালো করে ফেলবা। আমি অনেক ছোট পয়েন্টে এত সুন্দরভাবে টাইম নিয়ে ধীরে ধীরে পড়াবো, যেগুলো দেখবা হচ্ছে অনেক সময় আমরা স্কিপ করে চলে যাই, ভাবি যে কিছু নেই, বাট এগুলো আমি এক্সপ্লেন করব। তাহলে সবাই একটু বলো তো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কয়টি? 4টি। কেমন, একটু চোখ বন্ধ করে বলো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কয়টি? 4টি। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কয়টি? 4টি। একটু মুখস্থ করে ফেলো। প্রথম কথা হচ্ছে এদেরকে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, কেমন, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না। এরপর 2 নম্বর পয়েন্ট কি? বাতাসের অক্সিজেন, প্রথম কথা বিশুদ্ধ অবস্থায় এদেরকে আমরা প্রস্তুত করতে পারছি না। কেন পারছি না ভাই? করতে গেলে ও কোনো একটা ভেজাল করে দিচ্ছে, ও কোনো একটা ভেজাল করে দিচ্ছে, যেমন সালফিউরিক অ্যাসিড ধরো পানি নিয়ে নেয়, ওরা আমি বানাতে যাচ্ছে, ও বারবার পানি খাই, ওর বিশুদ্ধতা নষ্ট করে দিচ্ছে, কেমন, ধরো এরকম কেস হচ্ছে। তাহলে বিশুদ্ধ অবস্থায় একে প্রস্তুত করা যাচ্ছে না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাতাসের অক্সিজেন অথবা কার্বন ডাইঅক্সাইড অথবা জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না। মানে আমরা বুঝছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, তাহলে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, প্রাইমারি স্ট্যান্ডার্ড হলে বিশুদ্ধ অবস্থায় করা যায়, সেকেন্ডারি হলে যাবে না। মানে ঘটনা বুঝছো? সালফিউরিক অ্যাসিড তো সেকেন্ডারি। আবার একটু দেখো, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে 4টি, যেগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য। তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কারা? তোমার বইয়ে বলেছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টি বৈশিষ্ট্যের যে কোনো একটি বা একাধিক যেসব পদার্থে অনুপস্থিত, মানে ওর একটা বা একাধিক বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে না থাকে, তখন ওই পদার্থকে আমরা বলছি কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এমন না যে 4টাই থাকবে না, এরকম না। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থে ধরো 2টা বৈশিষ্ট্য আছে, 2টা নাই, তাহলেও সেকেন্ডারি। ধরো 3টা বৈশিষ্ট্য আছে প্রাইমারি স্ট্যান্ডার্ডের মতো, একটা নাই, তাও ও কী হবে? সেকেন্ডারি। মানে ঘটনা বুঝছো? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের এক বা একাধিক বৈশিষ্ট্য যদি অনুপস্থিত থাকে, তখন ওই পদার্থকে বলছি আমরা সেকেন্ডারি। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টা বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় নাকি যায় না? প্রাইমারি স্ট্যান্ডার্ড হলে যায়। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলে যেমন সোডিয়াম কার্বন বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, কেমন, বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়। সেকেন্ড বৈশিষ্ট্য, বাতাসের অক্সিজেন বলো, কার্বন ডাইঅক্সাইড বলো, জলীয় বাষ্প বলো, বিক্রিয়া করে নাকি করে না? ভাই করে না। করলে তো আর থাকবে না, ওরে দিয়ে প্রমাণ দ্রবণ আমি করতে পারবো না, ও ধরো পরিবর্তন হয়ে যাবে, ওর ঘনমাত্রা পরিবর্তন হয়ে যাবে। তাহলে বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বা জলীয় বাষ্পের সাথেও বিক্রিয়া করে না,
ও বিক্রিয়া করে না। 3 নম্বর পয়েন্ট, ও ওজন নেওয়ার সময় রাসায়নিক দিকটির ক্ষয় করে না। ও এরকম এমন না যে দ্রুত বিক্রিয়া করে ফেলছে, খুব করসিভ বা ক্ষয়কারী এরকম কিছু না। 4 নম্বর পয়েন্ট কি বলতো, প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। এখন তোমাকে যদি রাসায়নিক প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য লিখতে না দিয়ে তোমাকে জিজ্ঞেস করে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, তাহলে কি বলবা? যেসব রাসায়নিক পদার্থ 1 বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, 2 বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, 3 ওজন নেওয়ার সময় রাসায়নিক দিকটির ক্ষয় করে না, 4 প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। তোমাকে যদি জিজ্ঞেস করে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, তাহলে তুমি কি বলবা? যেসব পদার্থের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের শুভ্র, আমি একটা ক্লাসে আছি। এই তো ভালো, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ক্লাসে শেষ করে কল দিই আমি। ওকে ওকে। তো দেখো, যেসব পদার্থের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের আমরা কি বৈশিষ্ট্য বললাম? 1 বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, 2 বাতাসের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে না, 3 ওজন নেওয়ার সময় প্রস্তুতকৃত রাসায়নিক দিকটির ক্ষয় করে না। ঠিক আছে, রাসায়নিক দিক প্রস্তুতকৃত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে। এই 4টি বৈশিষ্ট্য যে কোনো 1 বা একাধিক বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে, তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। আশা করি বুঝতে পারছো। তোমরা মূল বইয়ে চলে যাবে। এই যে দেখো, মূল বইয়ে এই অংশটা আজকে একটু সুন্দর মতো দেখে নিবা। যেসব শুষ্ক পদার্থ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প অক্সিজেন সহ বিক্রিয়া করে ওজন রাসায়নিক দিকে ক্ষয় করে না, তাদের প্রস্তুত দ্রবণ দীর্ঘ হবে, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। কেমন? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি? ক নাম্বার কোয়েশ্চেনে আসলে যেসব পদার্থের মধ্যে প্রাইমারি, আমি কি দ্রুত বলছি নাকি তোমার মাথায় দিতে পারছি, একটু আমাকে কমেন্টে অবশ্যই জানাবা যারা যখনই ক্লাসটা করছো। 4টি বৈশিষ্ট্য, যেমন বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা, বায়ুর অনুপস্থিতিতে অপরিবর্তিত থাকা, ওজন নেওয়ার সময় ক্ষতি না করা, প্রস্তুত দীর্ঘদিন অপরিবর্তিত থাকা ইত্যাদি কোনো একটি বা একাধিক বৈশিষ্ট্য থাকে না, তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। পড়বা কেমনে? এক্সাম্পল দেখো, এদের মধ্যে অনার্দ্র মানে এর মধ্যে পানি নেই। ঠিক আছে, দেখি এই ওয়ার্ডটা মার্ক করি। এটা হচ্ছে অনার্দ্র সোডিয়াম কার্বনেট হলে এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপর অক্সালিক অ্যাসিড কি হবে বলো তো? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এর মধ্যে কি আছে? সি আছে। এরপর কি? অক্সালেট, এর মধ্যে কি আছে? সি আছে। এই যে দেখো, এর মধ্যে সি অ্যালফাবেটটা আছে, এরা হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে তোমাদেরকে যদি সোডিয়াম থায়োসালফেট দিয়ে দেয়, এর মধ্যে কি সি আছে? নাই, বা এ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কস্টিক সোডা আছে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। KMnO4 কোনো সি নাই, তাহলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে, মনে রাখা সহজ, এটা হচ্ছে কি ব্যতিক্রম বিষয়, বুঝতে পারছো? সি আছে, এরপরও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কেমন? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটুক বুঝলে একটু ওয়াই বলবা, এটুক বুঝলে একটু ওয়াই বলবা। এবার আমি দেখাবো দেখি কই ফেসবুক কই গেল। ওকে, বলেছে না স্যার, ঠিক আছে। শর্মি বলেছে ভাই HSC 27 ক্লাসগুলো করতে আসছি, কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, তোমার খুব সুন্দরভাবে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। চৈতি বলেছে ও সবসময় ক্লাস করে। আসসালামু আলাইকুম দাদা, আজকে লেট হয়ে গেল। ওকে, লেট হয়ে গেল অনেক। ওকে, তুমি সিরিয়ালি ক্লাসগুলো মানে শুরু থেকে ক্লাসটা করে নাও, কোনো সমস্যা নেই। আমরা সামান্য একটা জিনিস জেনেছি। সাব্বির বলেছে 4টি বৈশিষ্ট্য। হ্যাঁ, বজ্রপাত হলে তখন কি নাইট্রোজেন সক্রিয় হয়, তখন নাইট্রোজেন বিক্রিয়া করে। এখন দেখো, আমাদের ক নাম্বারে আসে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কি, কতে আসে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি। MCQতে আসে নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা দেয়। এবার দেখো, খতে আসে কি কোয়েশ্চেন বলছে, অনার্দ্র সোডিয়াম কার্বনেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? কেমন? তোমাকে বলছে কি, অনার্দ্র সোডিয়াম কার্বনেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কেন বলা হচ্ছে। তাহলে দেখো, এটার অ্যান্সার কীভাবে করতে হবে আমি এখানে সুন্দরভাবে এটা লিখে দিয়েছি। অনার্দ্র সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম কার্বনেটকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় এর কারণ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 4টি বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে। বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হতে গেলে উত্তর 4টা বৈশিষ্ট্য থাকা লাগছে। যেমন সোডিয়াম কার্বনেটকে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায়, বাতাসের সংস্পর্শে বাতাসের উপাদান জলীয় বাষ্প অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড দ্বারা এটি আক্রান্ত হয় না, এর ওজন নেওয়ার সময় রাসায়নিক দিকটির ক্ষয় করে না, এর প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘকাল কি থাকে? অপরিবর্তিত থাকে, তাই এটিকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। কেমন? স্লাইডে দেয়া আছে, আমি ক্লাস শেষে স্লাইডটা দিয়ে দিব, ক্লাসের উপর পাবা,
কেমন? এখান থেকে এই কোয়েশ্চেনটা একটু সুন্দর মতো গুছিয়ে নিও, এটা কিন্তু বইয়ের কোয়েশ্চেন, এটা বইয়ের কোয়েশ্চেন যেটা বোর্ড পরীক্ষায় আসছে। তো বলছে কস্টিক সোডা, বা এটাকে কি বলছে ইংলিশ ভার্সন যারা আছো, কস্টিক শব্দটা হচ্ছে এরকম, এই যে দেখো কস্টিক সোডা। তোমরা জানো কস্টিক শব্দের মানে কি? কস্টিক শব্দের মানে হলো করসিভ। করসিভ, করসিভ মানে হচ্ছে ক্ষয়কারী, ক্ষয়কারী, কেমন? ক্ষয়কারী। এটাকে বলছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটাকে কি বলছে বলো তো? সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এটাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় কেন? কারণ বলছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্যগুলো এর মধ্যে আছে, যেগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য না আর কি। সোডিয়াম হাইড্রোক্সাইড পিলেট বা দানা, পিলেট মানে অনেকটা বিস্কিটের মতো চিন্তা করতে পারো আর কি, কেমন? পিলেট বা দানা বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না। এ কি করে ফেলে? বেজালটা কি? বেজালটা কেন হচ্ছে? এ যেহেতু কি ক্ষার, বাতাসের মধ্যে আছে কে? কার্বন ডাইঅক্সাইড, যেটা হচ্ছে অম্লধর্মী। ও হচ্ছে কি বলতো? ক্ষার, বেইস। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি বলতে পারি আমরা? অম্লধর্মী, অ্যাসিডিক। তাহলে এই দুইটা বিক্রিয়া করে আমরা কি পাবো? লবণ প্লাস পানি, সল্ট প্লাস ওয়াটার। তাহলে এটা বিক্রিয়া করে ফেলছে, ভাই এটা বিক্রিয়া করে ফেলছে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি রাখো, তাহলে এটা কি হবে দেখো তো। এরপর বলছে ওজন নেওয়ার সময় এটা ক্ষারীয় হয়ে রাসায়নিককে ক্ষয় করে। এর প্রস্তুত দ্রবণের ঘনমাত্রা দীর্ঘকাল অপরিবর্তিত থাকে না, কারণ ভাই এটা তো বিক্রিয়া করে ফেলছে। বিক্রিয়া করে ফেললে জিনিসটা কি সেম থাকবে? ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড আমি রেখেছিলাম 100টা, ভাই 10টা বিক্রিয়া করে ফেললো। তুমি জিনিস রেখেছো 100টা, হয়ে গেছে 90টা, 10টা বিক্রিয়া করে ফেলছে, ঘনমাত্রা সেম আছে? সেম তো নেই। তুমি খুঁজতে গেছো, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বানিয়ে রেখেছো, খুঁজতে গেছো, পরে দেখলে 100টা নাই, তুমি 100টা বানিয়ে রেখেছো, 90টা হয়ে গেছে, ঘনমাত্রা সেম আছে? সেম নেই। কেমন? ঘনমাত্রা সেম আছে? সেম নেই। তোমাদেরকে আমি এবার একটা কোয়েশ্চেন করি, প্রমাণ দ্রবণ মানে কি? তোমরা হয়তো এই শব্দটা শুনেছ এবং আজকের ক্লাসেও এই শব্দটা শুনবা। প্রমাণ দ্রবণ মানে যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট এবং জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। প্রমাণ দ্রবণ কেন ইউজ করে? ধরো কোনো ফুটবলার ভালো নাকি খারাপ এটা বলার জন্য, ভালো বলার জন্য আমরা ধরো মেসির সাথে চিন্তা করি, ঠিক আছে, মেসির সাথে কম্পেয়ার করে বলি, বা কোনো স্টুডেন্ট ভালো কিনা আমরা বোঝার জন্য আমরা ধরো একটা পরীক্ষা নিই, এখানে 0 থেকে 100তে মার্কস দিই। 100 যারা পাচ্ছে বা 90 যারা পাচ্ছে, 80 যারা পাচ্ছে, এদেরকে আমরা বলছি ভালো। যারা 20 পাচ্ছে, 10 পাচ্ছে, আমরা বলি এরা একটু কম পড়েছে, কেমন? এরা একটু কম পড়েছে। তো প্রাইমারি আমরা প্রমাণ দ্রবণ তৈরি করি, এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে আমরা কি করি বলো তো? কি করি? প্রমাণ দ্রবণ ধরো তৈরি করে রাখলাম, একটা প্রমাণ দ্রবণ মানে স্ট্যান্ডার্ড সলিউশন ধরো তৈরি করলাম। কেন করলাম? এখন বললাম কেন করলাম? একটা দ্রবণ আমি ধরো সোডিয়াম কার্বনেট এখানে তৈরি করে রাখলাম। কেন করে রাখলাম? কারণ যে কোনো একদিন XYZ যে কেউ এসে আমাকে জিজ্ঞেস করলো এখানে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ওর ঘনমাত্রা কত? কেমন? আমি সোডিয়াম কার্বনেট একটা দ্রবণ তৈরি করে রাখলাম যেটার ঘনমাত্রা ধরো 0.1 মোলার। যে কোনো একদিন বুঝো প্রমাণ দ্রবণটা আমরা কেন তৈরি করছি? কম্পেয়ার করার জন্য। এই কম্পেয়ার করার জন্য আমরা মেসিকে নিয়ে আসতেছি কেন? কেউ খেলায় ভালো না খারাপ ওইটা কম্পেয়ার করার জন্য, কতটুকু ভালো এটা কম্পেয়ার করার জন্য, কেমন? ঠিক সেম হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রা জিজ্ঞেস করেছে, আমি তখন এইটার সাপেক্ষে একে মারামারি করতে দিব, এর সাপেক্ষে একে মারামারি করতে দিব, যেটাকে আমরা বলি টাইট্রেশন। এর সাথে সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মারামারি করতে দিব, কেমন? সোডিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মারামারি করতে দিব, যেটাকে আমরা বলছি কি টাইট্রেশন, কেমন? টাইট্রেশন। তো টাইট্রেশন যখন করবা তখন তুমি এর ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবা, ঠিক আছে? এর ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবা, একদম ইজি। তাহলে প্রমাণ দ্রবণ তৈরি করলো। আমার কোয়েশ্চেন এখানে না, আমি অফলাইনেও এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছি, ম্যাক্সিমাম শুরুতে অনেক স্টুডেন্টই উত্তর দিতে পারে না, 1-2 জন পরে পেরেছে। আমি ওর প্রমাণ দ্রবণ তৈরি করব কেমনে লেবে? বুঝো, সোডিয়াম কার্বনেট দিয়ে আমি একটা প্রমাণ দ্রবণ তৈরি করলাম। বিষয় হচ্ছে ল্যাবে আমি কেমনে সোডিয়াম কার্বনেট দিয়ে প্রমাণ দ্রবণ তৈরি করব, আমার কি কি যন্ত্রপাতি লাগবে এটা একটু আমাকে বলবা। কি কি যন্ত্রপাতি লাগবে ওর প্রমাণ দ্রবণ তৈরি করতে? কি কি যন্ত্রপাতি লাগবে? ধরো আমি একটা প্রমাণ দ্রবণ তৈরি করলাম, এটা আয়তন হচ্ছে কত? 100 ml। এটার আয়তন কত? 100 ml প্রমাণ দ্রবণ তৈরি করলাম। তাহলে কি কি যন্ত্রপাতি লাগবে? সবকিছু ঠিকঠাক আছে বলো।
এই কোয়েশ্চেন বুঝছো? সোডিয়াম কার্বনেট দিয়ে তুমি একটা দ্রবণ বানাবা, প্রমাণ দ্রবণ মানে নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণ বানাবা। এটা 1 মোলার হতে পারে, 0.5 1 মোলার হতে 0.5, আমি পড়াবো একটু পর, ঠিক আছে? বাট এটা তৈরি করতে কি কি লাগবে আমি বলে দিচ্ছি দেখো, এইটার কথা ভোলা যাবে না। ভলিওমেট্রিক ফ্লাক্স লাগবে। এটা ধরো 500 ml, তুমি একটা 100 ml এর ধরো ভলিওমেট্রিক ফ্লাক্স নিলা, তাহলে আমরা কি নিব? ভলিওমেট্রিক ফ্লাস্ক। এরপর একটা কি নিবা? ফানেল নিবা। এটার মধ্যে ফানেল নিয়ে সোডিয়াম কার্বনেট দিলা, এর মধ্যে পরিমাণ করে যতটুকু লাগছে 100 ml এর, ধরো তুমি 1 মোলার দ্রবণ বানাতে চাইছো নাকি 0.1 মোলার, ওই অনুযায়ী তুমি ধরো সোডিয়াম কার্বনেট দিলা। দিয়ে এবার তুমি কি দিবা? তাহলে তুমি কি দিবা এরপর? ফানেল। এরপর তুমি কি দিবা? ডিস্টিলড ওয়াটার। এরপর তুমি কি দিবা? 3 দিবা হচ্ছে পাতিত পানি। পাতিত পানি এর কারণ হচ্ছে তুমি যদি নর্মাল ধরো বেসিনের ট্যাপ থেকে পানি নিয়ে আসলা, ওইটা যদি দাও একটু ভেজাল আছে। কি ভেজাল? ওটার মধ্যে বিভিন্ন রকমের আয়ন থেকে যায়। আমি আমার কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে যখন করতে গেছি তখন আমি একটা ভেজাল করছিলাম। আমি একটা নমুনার মধ্যে কি করে দিছি, ট্যাপের পানি এনে সে তাড়াতাড়ি ঢেলে দিছি। ট্যাপের পানি আনলে সমস্যা কি? এর মধ্যে আরও বিভিন্ন রকমের আয়ন থাকে, আয়ন শনাক্তকরণের রেজাল্ট ভুল হয়ে যাবে। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। কেমন? তোমার কি করতে হবে বলো তো? পাতিত পানি দেখবা, তুমি যখন কেমিস্ট্রি ল্যাবে যাবা, একটা বোতল তোমাকে না দিলেও খুঁজে নিতে হবে ডিস্টিলড ওয়াটার। কেমন? সাদা কালারের ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে ডিস্টিলড ওয়াটার। তুমি ডিস্টিলড ওয়াটার দিবা, এটার মধ্যে মিশবে। কেমন? এখানে 100 ml নিলা, যদি এটা 500 ml এর, এই দাগ বরাবর ধরো তুমি 100 ml নিলে, এটা সোডিয়াম কার্বনেট সহ নিচে মিশে গেছে। তাহলে তোমার কি হয়ে গেল? দ্রবণটা হয়ে গেল। কি দ্রবণ বলছি? এটাকে প্রমাণ দ্রবণ। কোন পদার্থ দিয়ে তৈরি করেছি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ দিয়ে তৈরি করেছি। এটুক বুঝলে সবাই একটু ওয়াই লিখো তো। এটুক বুঝছো কিনা সবাই একটু বলো। এটুক বুঝলে সবাই একটু ওয়াই লিখো। সোমা বলেছে সোডিয়াম হাইড্রোক্সাইড শুধুমাত্র বাতাসের কার্বন ডাইঅক্সাইডের সাথে কেন বিক্রিয়া করে? এর কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে কি বলতো? ক্ষারধর্মী। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কি? অম্লধর্মী। সোডিয়াম হাইড্রোক্সাইড কি? আবার আমি একটু বলছি দেখো, ও হচ্ছে কি? ক্ষার। এ হচ্ছে কি? অম্ল। তাহলে অম্ল ক্ষার দুইজন ছোটবেলার লাভার, দুজনের যখনই দেখা হবে, কেমন? ও বাতাসে আছে, ও বাতাসে ঘুরছিল, ও ছিল কিসে ধরো এখানের মধ্যে, ও ছিল ভলিওমেট্রিক ফ্লাক্সে। দুইজনের কোনো রকমের দেখা হলেই হবে, দুইজন বিক্রিয়া করে কি হয়েছে বলো তো? ছোটবেলার লাভার। তাহলে লবণ আর পানি তৈরি করবে। কেমন? লবণ আর পানি তৈরি করবে। অ্যাসিড ক্ষার ছোটবেলার লাভার, এটা সবাই জানো। অন্য দ্রবণের ঘনমাত্রা জানার জন্য সাব্বির বলেছে। গুড। রাহাত আছে, রাফিদ সাতমান রাহাত, সুফিয়া, সিমু আছে, ফানেল, পিপেট, বুরেট। ওকে, অত কিছু লাগবে না, তাই না? অত কিছু আসলে লাগে না। ভলিওমেট্রিক ফ্লাক্স। তানিম বলেছে কয়টা ক্লাস লাগবে দাদা? এই তো আমরা কিন্তু মেজর পার্টগুলো করছি। আমি ইচ্ছে করে বেসিক বিষয়গুলো আর একটু, এগুলো চাইলে খুব দ্রুত পড়ায় ফেলা যায়। এগুলো আমি ভেঙে ভেঙে তোমাদের বলছি যাতে মাথায় স্থায়ী হয়। তো আজকে 4 নাম্বার ক্লাস, তো আর একটা ক্লাসে শেষ করানো যায়, আমি হয়তো ভেঙে 2টা করাবো। তবে ক্লাসগুলো সব 1 ঘন্টা করে, 1 ঘন্টা 10 মিনিট করে, তোমরা তো দেখেছই ক্লাসগুলো কিন্তু সব। এর মানে টোটাল 6 ঘন্টা টাইম দিলে একটা চ্যাপ্টার হয়ে গেল। টোটাল 6 ঘন্টা টাইম দিলে ফার্স্ট চ্যাপ্টারটা হয়ে গেল। পরের চ্যাপ্টারটা করতে টোটাল 20 ঘন্টা টাইম দেওয়া লাগবে। এর মানে 20টা ক্লাস করা লাগবে, ঠিক আছে? কেমিস্ট্রির চ্যাপ্টার কম, কিন্তু ওইটা করতে, ওইটা তো বড়, ওইটা তো এটার চেয়ে অনেক বড়, তাহলে ওইটাতে 20টা ক্লাস করা লাগবে। আর এইটাতে হচ্ছে আর 2টা ক্লাস লাগবে। একটা ক্লাসও করাই দেওয়া যায়, আমি হয়তো ভেঙে ইচ্ছে করে 2টা ক্লাসে করাবো, ঠিক আছে? কারণ শেষের দিকে হ্যাজার্ড, এগুলো থিওরি আছে তো, হ্যাজার্ড সিম্বল এগুলো তোমরা পড়ো না, সেই জন্য আমি ধরে ধরে একটু পড়াই দিব, কিছু সিকিউ সলভ করাই দিব, সেই জন্য 2টা ক্লাস। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিডকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় না কেন? বা এ হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এর কারণ সালফিউরিক অ্যাসিডের মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের 3টি বৈশিষ্ট্য অনুপস্থিত। যেমন গাঢ় সালফিউরিক অ্যাসিডকে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, ও হচ্ছে হাইড্রোস্কোপিক বা পানিকে টেনে নেয়, বাতাসের সংস্পর্শে এটি বাতাসের উপাদান জলীয় বাষ্প শোষণ করে। গাঢ় সালফিউরিক অ্যাসিড ক্ষয়কারী পদার্থ হওয়ায় এটি রাসায়নিক নিক্তির ক্ষয় করে। তোমরা এইটা একদম বইয়ে তোমাদের যা দেয়া আছে এভাবে তোমরা লিখবা, ঠিক আছে? বইয়ে যা দেওয়া আছে এভাবে তোমরা লিখবা। আমি একটা বুয়েটের কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, কেমন? আমি একটা বুয়েটের কোয়েশ্চেন জিজ্ঞেস করছি, দেখি কেউ বলতে পারো কিনা। কেমন? কেউ বলতে পারো কিনা? দেখো আগে এটা বুঝছো, কোয়েশ্চেনটা আমি করছি।
ধরো গাঢ় সালফিউরিক অ্যাসিড, কোয়েশ্চেনটা একটু শোনো। ধরো গাঢ় সালফিউরিক অ্যাসিড এটা কাঠের উপর পড়লো, তাহলে কি হবে? এই কোয়েশ্চেনটা বুয়েটে এসেছে এর আগে। সালফিউরিক অ্যাসিড খুব দুষ্ট প্রকৃতির। এখন সালফিউরিক অ্যাসিড কিসে পড়লো? কাঠের উপর পড়লো। কাঠ, বুঝছো? কাঠের উপর, তুমি ধরো একটা বেঞ্চ আছে কাঠের বা টেবল আছে কাঠের, তার উপর পড়লো, তাহলে কি হবে? তোমাদের আমি চিন্তা করার সুযোগ দিচ্ছি, একটু চিন্তা করো, 30-40 সেকেন্ড, এর মধ্যে আজানও শেষ হবে, এরপরে আমি কথা বলছি আবার। কোয়েশ্চেন বুঝছো তো? গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে, কাঠের উপর পড়েছে, কেমন ধরে ছিটকে পড়েছে বা যে কোনোভাবে পড়েছে, তাহলে কি হবে? আমি বলে দিই, কেমন? আমি বলে দিই, আমার এখানে কোনো কার্ড দেখতে পাচ্ছি না আমি, মানে আছে, তোমাদের দেখানোর সুযোগ নেই আর কি, কেমন? তোমাদের দেখানোর সুযোগ নেই। কাঠের উপর ধরো সালফিউরিক অ্যাসিড পড়েছে, কাঠের মূল উপাদান কি? সেলুলোস। কাঠের মূল উপাদান কি বলো তো? সেলুলোস। আমি তোমাদের পড়াবো অর্থনৈতিক রসায়নের মধ্যেও যখন পেপার তৈরি করবা সেলুলোস, হেমিসেলুলোস, লিগনিন এগুলোর কথা বলবো। আবার তোমরা বায়োলজিতে হয়তো শুনবা কাঠের উপাদান কি বলো তো? সেলুলোস। তাহলে সেলুলোসের মধ্যে আছে কার্বোহাইড্রেট। সেলুলোস মানে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট মানে এর ভিতরে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এগুলো আমি পড়াবো, আমি একদম সুন্দর মতো বায়োমলিকুলস জৈব রসায়নে পড়াবো, এগুলো আছে। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড পড়েছে, তখন ও করবে কি? সেলুলোসে কার্বনটাকে রেখে দিবে, হাইড্রোজেন অক্সিজেন মিলে কি করে? পানি। ও পানিটাকে নিজের করে নিবে। কেমন? ও পানিটাকে কি করে নিবে? ধরো n সংখ্যক পানিকে সালফিউরিক অ্যাসিড নিজের করে নিল, এটাকে বলা হয় হাইড্রেটেড সালফিউরিক অ্যাসিড। কেমন? এটা হচ্ছে পানিটাকে ও নিজের করে নিয়েছে। সালফিউরিক অ্যাসিড কি করে? অন্য জগৎকে পানিটাকে বের করে নেয়। তাহলে কাঠ, এটা হচ্ছে কি? কাঠ। কাঠে কি আছে? সেলুলোস আছে। সেলুলোস হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের। তাহলে গাঢ় সালফিউরিক অ্যাসিড, ভাই ও তো কার্বনের প্রতি ওর কোনো আকর্ষণ নেই, ও কি করবে? হাইড্রোজেন অক্সিজেন আছে, হাইড্রোজেন অক্সিজেন মানে H2O দিয়ে পানি হয়, তাহলে ও এটাকে টান দিয়ে পানি হিসেবে বাইর করে নিবে। কেমন? আমরা পড়বো গ্লাইকোসাইডিক বন্ড, এগুলো পড়বো বায়োমলিকুলস জৈব রসায়নের মধ্যে আমরা পড়বো। তাহলে দেখো এই কাঠ তাহলে কি হয়ে গেল? কালো হয়ে গেল। সেম কোয়েশ্চেন তোমাকে যদি বলে ধরো চিনি আছে, চিনির মধ্যে সালফিউরিক অ্যাসিড পড়লো কয়েক ফোঁটা, তাহলে কি হবে? তাহলে চিনি মানে কি? সুক্রোজ, C12H22O11, এটা হচ্ছে কি বলতো? সুক্রোজ। দেখো তোমরা বলো এর ভিতর কি পানি আছে নাকি নেই? এর ভিতর পানি আছে নাকি নেই? একটা পানিতে কি থাকে? হাইড্রোজেন যদি 2টা থাকে, অক্সিজেন থাকে 1টা, বা অক্সিজেন যতটা তার দ্বিগুণ হাইড্রোজেন, এটা একটা থাকলে এটা 2টা, এটা 10টা থাকলে এটা 20টা, এটা কয়টা আছে? 11টা, তাহলে হাইড্রোজেন কয়টা আছে? 22টা। বুঝো নাই? অক্সিজেন যদি 11টা থাকে, হাইড্রোজেন কয়টা? 22টা। এর মানে কয় অণু পানি আছে? 11 অণু পানি আছে। আমি দেখানোর সাথে দেখাচ্ছি, তাহলে ও 11 অণু পানিকে যদি বের করে না, এখানে 12টা কার্বন পড়ে থাকবে, তাহলে 11 অণু পানি বের হয়ে গেল। কি হয়ে গেছে? হাইড্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে চিনি কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। সেলুলোস বলো, সুক্রোজ মানে কি? চিনি, সুগার। কেমন? চিনি। তাহলে এগুলো কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এটা জাস্ট বললাম সালফিউরিক অ্যাসিড নিয়ে মজার একটা বিক্রিয়া, যেটা অ্যাডমিশনে আসছে। হ্যাঁ, কাঠ শুকিয়ে যাবে বলেছিল তানিম সাব্বির, বলেছিল কাঠ ক্ষয়প্রাপ্ত হবে। হ্যাঁ বুঝছো? এখন পানি টেনে নিবে, হ্যাঁ কালো হয়ে যাবে, সময় বলেছিল পানি টেনে নিবে, কাঠ শুকিয়ে যাবে আরও। হ্যাঁ
সোমা বলেছে মেজারিং ফ্লাক্স দিয়ে করা যাবে না, আগেটা যেমন 100 ml বলেছি, তো এটা কোয়েশ্চেন করেছে। এখানে আমরা ভলিউমেট্রিক ফ্লাক্স ইউজ করব কেন, হোয়াই নট মেজারিং ফ্লাক্স, মেজারিং সিলিন্ডার বা মেজারিং ফ্লাক্স যেটাই বলো না কেন, এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। এটা দিয়ে তুমি চাইলে 100 ml নিতে পারবা, এটা দিয়েও তুমি চাইলে 100 ml নিতে পারবা। তোমার বইয়ে একদম স্পষ্ট করে বলে দিয়েছে তুমি যদি এরকম প্রবাহ দ্রবণ তৈরি করতে চাও তুমি মেজারিং সিলিন্ডারও ব্যবহার করতে পারবা, ভলিউমেট্রিক ফ্লাক্সও ব্যবহার করতে পারবে। এটা দেখেও বোঝা যাচ্ছে, না বললেও তুমি এই দুইটা ইনস্ট্রুমেন্ট দেখে বুঝতে পারতা, কিন্তু এটার একুরেসি বেশি এবং এটা অবজারভেশনও সহজ। এখানে একটা দাগ, এখানে অসংখ্য দাগ থাকে, অবজারভেশনটাও কি হয়ে যায়, একটু কঠিন হয়ে যায়। এটার নলটাও দেখবে এটা একটু সরু থাকে, আর এটা যদি একটু বড় হয় এখানেও দেখবে এররের সম্ভাবনা একটু বেড়ে যায়। সেজন্য আমরা বেস্ট কোনটা নিব, ভলিউমেট্রিক ফ্লাস্ক। এটা দিয়ে নেওয়া যায় সাধারণত প্রমাণ দ্রবণ তৈরি করতে। আমরা যেহেতু এটা একটা দাগ, ঝামেলা কম, অবজারভেশনে দেখো এখানে আর কোনো দাগ আছে, এররও কম, সেই জন্য আমরা কোনটা ইউজ করি, ভলিউমেট্রিক ফ্লাস্কটা ইউজ করি। তুমি তো চাইলে আসলে মাপতে চাইলে তুমি তো চাইলে কি করতে পারো, বুলেট দিয়েও মেপে তুমি কি নিতে পারবা, 100 ml নিতে পারবা। কেমন, ধরো 2 বার 50 ml করে নিলা, কিন্তু মানে কোনটা উপযোগী বা বেটার একুরেসি, এটা হচ্ছে এখানে। KMnO4 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয় না কেন? তো KMnO4 কে প্রাইমারি স্ট্যান্ডার্ড বলা হয় না, এটা নিজেরা পড়ে নেবে। এর কারণ হলো KMnO4 এর মধ্যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের দুইটি বৈশিষ্ট্য অনুপস্থিত আছে, যেমন শতভাগ বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না, প্রস্তুত দ্রবণ দীর্ঘ সময় একই ঘনমাত্রা থাকে না, পানি বা বাতাসের ব্যাকটেরিয়া দ্বারা KMnO4 বিয়োজিত হয়, ফলে KMnO4 এর ঘনমাত্রা সময়ের সাথে পরিবর্তিত হয়। আশা করি সবাই এটুকু বুঝেছো। কেমন, আশা করি সবাই এটুকু বুঝেছো। এবার আসো, এবার আমরা পড়ব ঘনমাত্রা নিয়ে, যেটা পুরো ফার্স্ট পেপারে ঘনমাত্রা 2-3টা টাইপ আছে, যেগুলো আমাদের পুরো ফার্স্ট পেপার জুড়ে লাগবে। কেমন, 2টা আছে, আমি আরও কিছু বেশি পড়িয়ে রাখবো। ঘনমাত্রা ইংলিশ ভার্সনে যারা আছে এটাকে বলা হয় কি, কনসেন্ট্রেশন। ঘনমাত্রা মানে কি, ধরো তুমি একটা শরবত বানাচ্ছ, ধরো এখানে শরবত বানাচ্ছ, তুমি একটা গ্লাসে শরবত বানিয়েছো, তুমি শরবতের উপাদান বেশি দিয়েছো, চিনি বেশি দিয়েছো, উপাদানগুলা বা রুয়াবজা আরও বিভিন্ন কিছু যে দাও বেশি দিয়েছো, তাহলে এটা কি হবে, মিষ্টত্ব বেশি হবে। তুমি যদি কম দাও তাহলে কি হবে, মিষ্টত্ব কম হবে। এক গ্লাসের মধ্যে তুমি যদি উপাদান বেশি দাও মিষ্টত্ব বেশি হবে বা সুইটনেস বেশি হবে, তুমি যদি উপাদান কম দাও তাহলে মিষ্টত্ব কম হবে। ধরো আমি অফলাইনে একটা রুমে পড়াচ্ছি, যেখানে স্টুডেন্ট ধরো আসছে, ক্যাপাসিটি ধরো 200 জন, আসছে হচ্ছে 100 জন, এর মানে কি বলবো, মূল সংখ্যা ডিভাইড আয়তন, ঘনমাত্রা কম। আজকে ধরো আসছে 120 জন, তাহলে মূল সংখ্যা ডিভাইড আয়তন, ঘনমাত্রা আরেকটু বেশি হয়েছে। যদি সংখ্যাটা আরও বেড়ে যায় 160 আসে, তাহলে কি হবে, ঘনমাত্রা আরও বাড়বে। কেমন, ঘটনা বুঝতে পারছো? তাহলে মানে ওইটার সাথে জাস্ট রিলেট করে দিলাম, এর মানে মূল সংখ্যা ডিভাইড আয়তন মানে ঘনমাত্রা, সহজে তুমি যদি চিন্তা করো। কিন্তু ঘনমাত্রা প্রকাশের জন্য শুধু এটা না, আমি এখন যেটা বলেছি এটাকে বলা হয় মোলারিটিতে ঘনমাত্রা আমরা বিভিন্নভাবে মাপতে পারি। ঘনমাত্রা আমরা কি করতে পারি বলো তো, বিভিন্নভাবে মাপতে পারি। তোমরা কথাটা বুঝো নাই। তোমাকে যদি বলি আমি এটার দৈর্ঘ্য কত, তুমি আমাকে উত্তরটা দিতে পারো সেন্টিমিটারে, তুমি আমাকে বলতে পারো মিটারে, তুমি আমাকে বলতে পারো ফিটে, তুমি আমাকে বলতে পারো ইঞ্চে, তুমি আমাকে বলতে পারো গজে। অনেকে কাপড়েরগুলা কিসে হিসেব করে, গজে হিসেব করে, ব্যানার গজে হিসেব করে, ঠিক আছে, এমনি করে তুমি কিন্তু হিসেব করতে পারো। আমার কথা বুঝছো? ঠিক সেম ঘনমাত্রা, কিন্তু দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই, তুমি বিভিন্ন পদ্ধতিতে হিসেব করছো, কিন্তু বাস্তবে কি এই জিনিসের লম্বা হয়ে যাচ্ছে বা খাটো হয়ে যাচ্ছে? তুমি ওটা আমাকে বলছো মিটারে, না হয় সেন্টিমিটারে, না হয় ইঞ্চে, না হয় ফিট, না হয় গজ, এমনি করে বলছো, বাস্তবে কি জিনিস ছোট বড় হয়ে যাচ্ছে? না। ঠিক সেম, তুমি যখন একটা দ্রাবকে একটা দ্রব মিশিয়েছো, ঘনমাত্রাটাকে তুমি বিভিন্নভাবে এক্সপ্রেস করতে পারবা, তুমি জিনিসটাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারবা। বুঝো, তুমি এটাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারবা। কেমন প্রকাশ করতে পারবা? আমি তোমাকে বলে দিই, অনেকে বুঝে না জিনিসটা। কেমন, অনেকে বুঝে না। দেখো, তুমি এটাকে বিভিন্নভাবে প্রকাশ করতে পারবা। যেমন 1 নাম্বার মোলারিটি, যেটা সবচেয়ে বেশি ইউজ করবা পুরো এইচএসসি লাইফ জুড়ে, এটা কি বলো তো, মোলারিটি।
সেকেন্ড যেটা বলছি এটা হচ্ছে মোলালিটি, এটা হচ্ছে কম ইউজ করবা। ঠান্ডা লেগে গেছে। ওকে, মোলালিটি কেমন? নর্মালিটি, নর্মালিটি। কালকে খেলা দেখছো কে? কালকে খেলা দেখছো কে? তো প্রিয় দল, আমারও প্রিয় দল আর্জেন্টিনা কালকে ফাইনালে ভালো খেলতে পারে নাই, তাই না? মোটামুটি বেশ খারাপই খেলেছে বলা যায়। যদি এটা নিয়ে দুঃখ নেই, কারণ আর্জেন্টিনা মানে 22-এ ওয়ার্ল্ড কাপ জিতেছে, তখনই মোটামুটি আমরা যা পাওয়ার পেয়ে গেছি। এবার ওয়ার্ল্ড কাপে আসলে এত ভালো খেলবে তাও চিন্তা করি নেই, বাট ফাইনালে উঠে গেছে, মানে এটা আমাদের জন্য বোনাস ছিল। আর একটু অ্যাটাক করলে ভালো লাগতো, আর একটু ভালো খেললে অবশ্যই ভালো লাগতো। আর এই তো, তবে আমরা যারা আর্জেন্টিনা সমর্থক আছি এবং আমাদের আশেপাশে যারা ব্রাজিল সমর্থক আছে, তাদের জন্য যে দুঃখের দিন আছে সামনে, এটা কিন্তু ভালোই বুঝে গেছি। এই স্পেন বলো, এরপর ফ্রান্স বলো, সাথে ইংল্যান্ড বা জার্মানি, এগুলোও যদি যোগ হয়, আবার তো মনে হয় স্পেন আর ফ্রান্সের সামনে 2টা ওয়ার্ল্ড কাপ ধরে রাখবে। বিষয় বুঝছো তো? কষ্টের দিন হচ্ছে এটা আর কি, কষ্টের দিন হচ্ছে এটা। আমার মনে হয় না এই দেশগুলো, মানে আমাদের আর্জেন্টিনা বলো বা ব্রাজিল, আমরা এমনি মারামারি করব, একটু কথা কাটাকাটি দুষ্টমি এগুলো করবা, কিন্তু মনে হয় না এগুলার ওয়ার্ল্ড কাপ নিয়ে আরও 2 বছরে সম্ভব হবে। যদি হয়তো ভালো, আমি এটা বলে রাখছি যাতে ভিডিওটাতে এটা থেকে যায়। বিষয় বুঝতে পারছো? এটা থেকে যায়, হ্যাঁ। যাই হোক, আমাদের প্রাপ্তি শেষ নাই যারা আর্জেন্টিনার সমর্থক আছি, ব্রাজিলেরও সময় আসবে। যেটি বলেছে খেলা দেখে শখ, আমি মারাত্মক কষ্ট লাগছে। কষ্ট একটু লাগছে, অত লাগে না, কারণ স্পেন আসলেই ভালো খেলেছে, মানে আসলে ভালো খেলেছে। আর আমরা যতটুকু আসছি, আমরা তো এবার অতটুকু আসবো এক্সপেক্টই করি নেই। আসছে, এটাও একটা কনফিডেন্স বাড়ছে, হয়তো পরবর্তীতে কাজ দিবে, পরবর্তীবার হয়তো এটা কাজ দিবে আরও ভালো করার জন্য। অলরেডি আমি 2014-এর ফাইনাল দেখেছি, আর্জেন্টিনা ফাইনালে গেছিল জার্মানির সাথে। 2022-এ স্পেনের সাথে দুর্দান্ত ফাইনাল দেখেছি, 2টা ফাইনাল। এই ফাইনালটা ওইরকম হলে হারলে সমস্যা নেই, মানে কিন্তু খেলাটা মনে হয় খেলতে পারে নাই আর কি। 26-এ যে ফাইনাল, মানে স্পেন আসলে ওই যে ফ্রান্সের সাথে সেমিফাইনালে ফ্রান্সকেও বল ধরতে দেয়নি, ফাইনালে এসে আর্জেন্টিনারও বল ধরতেই দেয়নি। গোল দেওয়া তো পরে, বলেই তো পাচ্ছে না। বিষয় বুঝতে পারছে? এমন অবস্থা হয়েছে, কষ্ট হচ্ছে এখানেই শুধু। আর একটু ভালো খেললে হতো। এক্স্যাক্টলি। আর স্পেন টিমটা একটু মানে টেকটিক্যালি বেশি ভালো করে ফেলছে ওই টিমের সাথে। আসলে ফ্রান্সও সেমিতে পারে না, আর্জেন্টিনাও আসলে ফাইনালে গিয়ে মানে টেকটিসেই পারে নাই ওরা। খেলতে হবে কীভাবে এটাই বুঝে নেই, মানে আমার যা মনে হয়েছে আর কি। তো দেখো, মোলালিটি, নর্মালিটি, এরপর পিপিএম, পিপিবি, মানে ঘটনা বুঝছো? এই দেখো, তোমাকে আমি কি বললাম, তুমি দৈর্ঘ্যকে তুমি ফিটে দিতে পারছো, সেন্টিমিটার, ইঞ্চ, এখানে ঠিক সেম ঘনমাত্রাটাকে তুমি বিভিন্নভাবে প্রকাশ করতে পারছো। আরও কেমনে পারছো? পার্সেন্ট W/W, পার্সেন্ট W/V। আরও কেমনে পারছো? পার্সেন্ট B/V। এরপর অফলাইনে ওই দিন আরেকটা স্টুডেন্ট জিজ্ঞেস করলো, যেটা আমি দ্রাব্যতাতেও পড়াই, গ্রাম পার লিটারে। কোনো প্রবলেম নাই, তুমি করতে পারবা। অথবা গ্রাম পার গ্রামে, এর মানে 1টা গ্রাম দ্রবের আর 1টা গ্রাম দ্রাবকের, সব কিছু দিয়ে তুমি ঘনমাত্রা প্রকাশ করতে পারবা। কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করি মোলারিটি, সেই জন্য সব স্টুডেন্ট ভাবে মনে হয় এটাই গণমাত্রা, বাকিগুলো গণমাত্রা। সবগুলাই আসলে গণমাত্রা বুঝাচ্ছে। সবগুলাই আসলে কি বুঝাচ্ছে বলো তো? ঘনমাত্রাই বুঝাচ্ছে। কেমন? সবগুলাই ঘনমাত্রাই বুঝাচ্ছে। যেমন এটা W/W হয়ে গেছে, এটাও গ্রাম পার গ্রাম আকারে লিখা আর কি। তো দেখো, এটাকে কি বলছি? মোলারিটি। ডিটেলসে আমি যাব, আগে তুমি লিখো মোলালিটি। এটা কি? নর্মালিটি। পিপিএম এর পূর্ণরূপ কি? পার্টস অর পার্টিকেল পার মিলিয়ন। পিপিবি মানে কি? পার্টস অর পার্টিকেল পার বিলিয়ন। পিপিটি মানে কি? পার্টস অর পার্টিকেল
ট্রিলিয়ন। দেখি তোমরা খুবই ভালো সবাই, একটু আমাকে বলে ফেললো মিলিয়ন মানে কি? মিলিয়ন মানে কত? 10⁶। মিলিয়ন মানে কত? 10⁶, 10 লাখ। বিলিয়ন মানে কত? 100 কোটি, 1 কোটি 10⁷। তাহলে এটা কত হবে? 10⁷, আর এত 10 মনে রাখা সহজ। মিলিয়নকে 1000 দিয়ে গুণ করে দিলে ভাই বিলিয়ন। বিলিয়নকে তুমি যদি আরও 1000 দিয়ে গুণ করে দাও তাহলে কি হবে? ট্রিলিয়ন, 10⁻12। এর মানে কি? ট্রিলিয়ন। কেমন? ট্রিলিয়ন। এখন তুমি বলতে পারো আপনি কখন পিপিএম, কখন পিপিবি বা পিপিটি এই এককগুলো কখন হিসেব করবেন? ভাই আপনি তো চাইলে মোলারিটি দিয়ে করতে পারতেন, আপনি কেন আবার এটারে পিপিএম দিয়ে করবেন? আমি বলি, যেসব উপাদান কম থাকে, যেমন ধরো আর্সেনিক, যেমন কি পানিতে আর্সেনিক, বা তোমার কি হচ্ছে আর্সেনিক দূষণ হচ্ছে, আছেই তো ভাই অনেক কম, একে আমি কি দিয়ে প্রকাশ করব? পিপিএম। যেমন ধরো ক্ষরতা, বা পানির মধ্যে আমরা পরবর্তীতে পরিবেশ সেকেন্ড ইয়ারে গেলে পড়াবো টিডিএস, টিএসএস, কেমন বিওডি, সিওডি, এগুলো আমরা কিসে হিসেব করব? নর্মালি পিপিএমে হিসেব করব। কেমন? পিপিএমে, যেগুলো কম। একবার ঢাকা ভার্সিটির একটা কোয়েশ্চেন আসছে, বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.033%, এই মান পিপিএম এককে কত? এই মান পিপিএম এককে কত আমি করাবো। তাহলে 100-র মধ্যে আছে 0.033। তোমাকে জিজ্ঞেস করছে ভাই মিলিয়নে কত, ও তো 100-তে কম আছে। মানে যেসব জিনিস কম আসে ওগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি বলো তো? নর্মালি পিপিএমটাকে ইউজ করব। আমরা ইউজটা পরে দেখবো। এবং সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে পরিমাণগত রসায়ন, ওটাতে আমি সুন্দরভাবে এই জিনিসগুলো অনেক বেশি ম্যাথ দিয়ে করাই। তোমার ফার্স্ট ইয়ারে এত কিছু লাগবে না, এখানে ভালোভাবে বোঝা লাগবে মোলারিটি। এর পাশাপাশি আমি মোলারিটিটাও একটু বলে দিব, পিপিএম, পিপিবি, পিপিটিতে কনভার্সনটা তো আমি বলে দিব। বিষয় বুঝতে পারছো? যেগুলো তোমার ফার্স্ট ইয়ারে পুরো বেসিকে লাগবে। মোলারিটির মধ্যে নর্মাল মোলারিটি বের করা, যেটা এসএসসিতে পড়েছো, সাথে একটা টাইপ পড়াবো, এটা হচ্ছে ডাইলিউশন। কেমন? সাথে কি পড়াবো? ডাইলিউশন। তাহলে এগুলো সব হচ্ছে মোলারিটি প্রকাশ, ঘনমাত্রা প্রকাশের ওয়ে। যেমন দেখো এটাকে কি বলে? মোলারিটিতে ঘনমাত্রা, এর মানে কনসেন্ট্রেশন ইন মোলারিটি। কনসেন্ট্রেশন ইন মোলারিটি এর মানে ঘনমাত্রাটা আমি কি পিছিয়ে মাপছি? ইংলিশ ভার্সন যারা আছো, বাংলা ভার্সন তোমরা একটু শোনো। বলা হয় মোলারিটিতে ঘনমাত্রা, এর মানে ঘনমাত্রাটা আমি মেপেছি কিসে? মোলারিটিতে। ঘনমাত্রাটা কনসেন্ট্রেশন ইন নর্মালিটি, এর মানে ঘনমাত্রাটা আমি কিসে মাপছি? নর্মালিটিতে মাপছি। কনসেন্ট্রেশন ইন পিপিএম, এর মানে ঘনমাত্রাটাকে আমি পিপিএমে মাপছি। আশা করি বুঝতে পারছো। তাহলে ফার্স্ট আমি যেটা পড়াবো এটা হচ্ছে কি বলতো? মোলারিটি জিনিসটা কি আমাদের এটা লাগবে। কেমন? আমাদের লাগবে কি বলতো? মোলারিটি জিনিসটা কি। তোমাদেরকে ছোট একটা অ্যানাউন্সমেন্ট একটু দিয়ে দিই। আমাদের কম্বো যে অফারটা, অর্থাৎ তুমি একদম পুরা রসায়ন অনলাইনে যারা পুরা দেশে আছো, আর আমি তো চট্টগ্রামটা শুধু অফলাইন পড়াই, তাহলে পুরা দেশের যারা আছো তোমরা অনলাইনে আমার সাথে প্রতি বছরই অনেক স্টুডেন্ট যুক্ত থাকে। তো তোমাদের জন্য এই অফারটা হচ্ছে সম্পূর্ণ জুলাই পর্যন্ত আছে। কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তুমি যদি একসাথে নিয়ে নাও, তোমার জন্য পেমেন্ট করতে হবে শুধুমাত্র কত? 3000 টাকা। মানে বুঝছো, এটা আসলে একদম মিনিমাম একটা প্রাইস, একটা প্রমোশনাল একটা প্রাইসে তোমাদেরকে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে সত্যি কথা বলতে ওর্থ ইট। তুমি নিজে এটা শেষ করে তুমি যখন কলেজ পরীক্ষাগুলো দিবা বা এইচএসসি পরীক্ষা দিবা বা অ্যাডমিশনে বলবা, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল তোমার জন্য। কেমন? লিঙ্ক যদি না পাও কমেন্টে জানাবা। কেমন? কম্বো এরপর আমি দিয়ে রাখবো। কারণ এখানে তোমার জৈব রসায়ন, পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন, তড়িৎ রসায়ন, অর্থনৈতিক রসায়ন, ফার্স্ট পেপারে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, এরপর হচ্ছে কর্মমুখী রসায়ন, সবই হচ্ছে ভালো ভালো চ্যাপ্টার। তুমি জাস্ট একটা অসাধারণ কনসেপ্টে তুমি দেখেছো কি পরিমাণ ডিটেইল আমরা ক্লাসে কাভার করি। বইয়ের আনাজ কানাজ একটা শব্দ আমরা বাদ দিই না। আমাদের পড়ানোর বৈশিষ্ট্য হচ্ছে একটা শব্দ আমরা বাদ দিই না। ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, মেডিকেলের হলে তো বেস্ট। ইঞ্জিনিয়ারিংও আমরা এত ম্যাথ সলভ করাই, মেডিকেলও আমরা বই দাগিয়ে সবগুলো পয়েন্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি। তো এটা ছিল আমাদের বিজ্ঞাপন বিরতির অংশ বা প্রমোশনের অংশ। এখন আমি আবার পড়ার মধ্যে এসে যাচ্ছি। কেমন? মোলারিটি কি? মোলারিটি কি? সবাই একটু লিখো তো, আজকে একটু কষ্ট দিচ্ছি। কেমন? লিখো সবাই, একটু লিখাবো, তাহলে মনে থাকে পড়া। মোলারিটি কি? আমি স্লাইডে লিখে রাখতে পারতাম, আমি ইচ্ছে করে একটু লিখাচ্ছি, স্লাইডে লেখা আছে অলরেডি। লিখো নির্দিষ্ট তাপমাত্রায়। এটার সংজ্ঞাতে ফার্স্টে বলতে হবে কি বলতো? নির্দিষ্ট তাপমাত্রায়
1 লিটার দ্রবণে, দ্রবণ মানে সলিউশন ইংলিশ ভার্সন যারা আছে, ঠিক আছে, যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটিতে ঘনমাত্রা বলে। মানে ঘনমাত্রাটা আমি কিসে মাপছি এখন? মোলারিটিতে, বা মোলারিটি বললো কোনো সমস্যা নেই। তাহলে মোলারিটিতে ঘনমাত্রা সমান আমরা কি বলতে পারি? কনসেন্ট্রেশন ইন মোলারিটি। এটাকে আমরা কি বলতে পারি? মোলারিটি কি দিয়ে লিখি? এস দিয়ে লিখি, অথবা কি দিয়ে লিখি? কোনো ক্ষেত্রে দেখবা আমি এটাকে লিখবো সি দিয়ে, কোনো ক্ষেত্রে লিখবো এস দিয়ে। যখন আমরা দ্রাব্যতা শব্দটা বলবো সেকেন্ড চ্যাপ্টারে, তখন দ্রাব্যতার সাথে যাতে এটা কনফিউজ না হয় সেই জন্য এটাকে সি দিয়ে হয়তো আমরা লিখবো। তাহলে মোলারিটিকে এস দিয়েও লেখা হয়, সি দিয়েও লেখা হয়। তাহলে মোলারিটি এস বা সি সমান হচ্ছে মোল সংখ্যা, নাম্বার অফ মোলস ডিভাইড ভলিউম, কেমন? আয়তন। তাহলে এস সমান আমরা কি লিখতে পারছি? আমি এস দিয়ে লিখছি, যেটা কমনলি লেখা হয় এন বাই বি। এন মানে কি? মোল সংখ্যা। বি মানে কি? আয়তন, এটা লিটারে, কেমন? ভলিউম মাস্ট বি ইন লিটার। এখানে মনোযোগ দিবে, এটা কি হবে বলো তো? এন মানে কি? মোল। ভিটা কিসে হবে? মাস্ট বি ইন লিটার, কেমন? লিটার এককে হবে, এমএল এ না, কিন্তু কিসে হবে? লিটারে। তাহলে এটা কি? মোল পার লিটার। মোল পার লিটার যেটা আছে এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি বলো তো? ক্যাপিটাল এম। এটাকে মোল পার লিটার কখনো লিখবো, কখনো এম দিয়ে লিখবো, যখন যেটা খুশি। কোনটা সঠিক? দুইটাই সঠিক। মোল পার লিটারও লিখতে পারো অথবা ক্যাপিটাল এম দিয়েও লিখতে পারো। স্যার কোর্সটা কতদিন চলবে? আমরা দেখবা খুব দ্রুত কিন্তু তোমার সিলেবাস শেষ করাবো। মানে বুঝছো, কলেজ থেকে সবসময় তুমি যাতে অ্যাটলিস্ট 2 মাস এগিয়ে থাকতে পারো। মানে ঘটনা বুঝছো? ফার্স্ট ইয়ার তোমার শেষ হওয়ার আগে দেখবা তোমার যখন কলেজে ফার্স্ট ইয়ার শেষ হবে, এই 2 মাস আগে ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ। সেকেন্ড ইয়ারের ক্ষেত্রেও দেখবা 2 মাস আগে আমাদের সিলেবাস শেষ। ফলে তুমি রিভিশনটা দিতে পারবা, বা প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি মেডিকেল এগুলো করার জন্য পর্যাপ্ত সময় পাবা, কেমন? পর্যাপ্ত সময় পাবা। আর কোর্সের অ্যাক্সেস কিন্তু তোমার একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত থেকে যাবে। সবগুলো এক্সাম তুমি আবার এইচএসসি এক্সাম পর্যন্ত তুমি দিতে পারবা। ধরো কোনো একটা চ্যাপ্টার চিন্তা করেছো, আমরা তো এখানে একটা চ্যাপ্টার অনেক এক্সাম নিব অনলাইনেও, ঠিক আছে? এমসিকিউ বেসড আর কি। এক্সামটা আসলে অফলাইনে একটু বেশি ভালো দেওয়া যায়, একটু না বেশ, অফলাইনে বেশি কার্যকর। তো অনলাইনে তোমার এমসিকিউগুলা দেখবা হয়ে যাবে, রিটেনের ম্যাথগুলো হবে, কিন্তু একদম পুরোপুরি পরীক্ষার ফিলটা পাবা না আর কি, ঠিক আছে? তো তোমার দেখবে এই পরীক্ষাগুলো তুমি একদম এইচএসসি পর্যন্ত দিতে পারছো, ক্লাসগুলো এইচএসসি পর্যন্ত তুমি করতে পারছো। ক্লাস নোটও সাজানো থাকবে, এক্সামও সাজানো থাকবে, এক্সামের সলভ শিটও সাজানো থাকবে, সব কিছু সাজানো থাকবে ওই অ্যাপে, ঠিক আছে? ফর্মালিটিও তো কনসেন্ট্রেশনের নির্ণয়ের একক। হ্যাঁ, ওইটাও ফর্মালিটিও হচ্ছে কি বলতো? তোমার কনসেন্ট্রেশন নির্ণয়ের একটা ওয়ে, ঠিক আছে? ফর্মালিটি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটিতে ঘনমাত্রা বলে। এস সমান কি? এন বাই ভি। তাহলে মোল পার লিটার, বা এখানে কি লিখেছি বলো তো? ক্যাপিটাল এম। এবার আসো, হয়েছে সবার? তো এখানে সবাই কি ভুল করে বলো তো? নির্দিষ্ট তাপমাত্রাটা বলতে ভুল করে ফেলে। এটা কি লাগবে নাকি লাগবে না? ম্যান্ডেটরি। নির্দিষ্ট তাপমাত্রা কি লাগবে নাকি লাগবে না? ম্যান্ডেটরি একটা পয়েন্ট, অবশ্যই লাগবে। কেন বলতে পারো কেন? কারণ যখন আয়তন রিলেট আছে, আয়তন তাপমাত্রার সাথে পরিবর্তন হতে পারে, তাই এখানে নির্দিষ্ট তাপমাত্রাটা অবশ্যই মেনশন করতে হবে, কেমন? অবশ্যই মেনশন করতে হবে। এবার আমি যদি জিজ্ঞেস করি, ধরো নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণে 1 মোল দ্রবণ দ্রবীভূত আছে। ধরো আমি কি করছি, ভলিওমেট্রিক ফ্লাক্সটা আবার নিলাম। এটা কি নিয়েছি? আমার আঁকা তো আর সুন্দর না, এরপর আঁকলাম ভলিওমেট্রিক ফ্লাক্সটা আঁকলাম। এটার বাংলা কি? আয়তনিক ফ্লাস্ক।
হাজারি স্যারের বই এটা বাংলা করেছে পরিমাপক ফ্লাস্ক, ভুল করেছে ওই জায়গায়। কেমন গুহ স্যার বই সুন্দর মতো করেছে। ভলিউমেট্রিক ফ্লাস্ক মানে কি আয়তনিক ফ্লাস্ক। কেমন আয়তনিক ফ্লাস্ক, কাজ তো পরিমাপ অবশ্যই করছে। তাহলে এখানে ধরো দ্রবণটা নিলাম কত, 1 লিটার। এটা কত নিলাম, 1 লিটার নিলাম। 1 লিটারে ধরো দ্রব আছে 1 মোল। তখন এটাকে আমরা কি বলবো, মোলার দ্রবণ। এটাকে আমরা কি বলবো, মোলার দ্রবণ। এটাকে আমরা কি বলবো, এটাকে দ্রব আছে 1 মোল, তখন এটা আমরা বলবো 1 মোলার দ্রবণ। এটাকে আমরা কি বলবো, 1 মোলার দ্রবণ। ধরো দ্রব আছে 0.1 মোল, তখন এটাকে আমরা কি বলবো, 0.1 মোলার দ্রবণ। ধরো দ্রব আছে কতটুক, 0.5 মোল, তাহলে এটাকে আমরা কি বলবো, 0.5, মানে বুঝছো 1 লিটার এর মধ্যে আমি 1 মোল দ্রব দিছি, তাহলে এটাকে আমরা বলবো 1 মোলার দ্রবণ। 0.1 মোল দিয়েছি। এই মোল মানে অ্যামাউন্ট। তুমি ধরো একটা চামচ দিয়ে বা স্পেচুলা দিয়ে তুমি কি দিয়েছো বলো তো, ফাইনালে 0.1 মোল যোগ করেছো, 1 মোল যোগ করেছো। দেখো এটার মধ্যে ধরো 1 মোল যোগ করলে 1 লিটার, এটা তো 500 ml। 1 লিটারের ধরো একটা ভলিউমেট্রিক ফ্লাক্স নিয়ে নিলাম, তাহলে 1 মোলের যোগ করলে এটাকে আমরা কি বলছি, 1 মোলার দ্রবণ। 0.1 মোল যোগ করলে এটাকে আমরা বলছি 0.1 মোলার দ্রবণ বা ডেসিমোলার দ্রবণ। 0.5 হলে সেমি মোলার। এবার দেখো যদি আমি 0.01 মোল যোগ করি, তখন এটাকে আমি বলবো হচ্ছে 0.01 মোলার দ্রবণ। ঠিক আছে, 0.001 মোল হলে এটাকে আমরা বলবো 1 মোলের 1000 ভাগের 1 ভাগ, তাহলে এটা কি হয়ে যাবে, মিলিমোলার দ্রবণ। বুঝো নাই, একটু দেখো, এটাকে আমি কি বলছি, মোলার দ্রবণ। মোলার দ্রবণ, ঠিক আছে, মোলার দ্রবণ। দেখো এটাকে আমি কি বলছি, ডেসিমোলার দ্রবণ। ডেসি মোলার দ্রবণ। এটাকে আমি কি বলছি, সেমি মোলার দ্রবণ। এরপর এটাকে আমরা কি বলছি, 1 মোলের 100 ভাগের 1 ভাগ। 100 ভাগের 1 ভাগ হলে এটা অনেকে ভুল করে ফেলে, এটাকে আমরা বলছি হচ্ছে সেন্টিমোলার। এটাকে আমরা কি বলছি, ইংলিশ ভার্সন যারা আছো, আমি লিখে দিতে হবে। আচ্ছা লিখে ধরো দিলাম স্পেলিংটা, সেন্টিমোলার দ্রবণ। এটা হবে কি বলতো, মিলিমোলার দ্রবণ। কেমন ইংলিশ ভার্সন যারা আছে একটু দেখো তো, এটাকে আমরা কি বলছি, মোলার সলিউশন। এটাকে আমরা কি বলছি, ডেসিমোলার, সেমি মোলার। কেমন, এরপরে এটাকে বলছি কি বলতো, সেন্টিমোলার দ্রবণ। এটাকে আমরা বলছি কি, মিলিমোলার সলিউশন। 1 লিটারে যদি তুমি এইভাবে দাও, 1 মোল দিলে মোলার, 0.1 দিলে একটু মুখে বলো, 0.1 দিলে ডেসিমোলার, 0.5 দিলে সেমিমোলার, 0.01 দিলে তখন এটাকে আমরা বলছি সেন্টিমোলার, এরপর 0.001 দিলে এটাকে আমরা বলছি মিলিমোলার দ্রবণ। কেমন, এটাকে আমরা বলছি কি, মিলিমোলার দ্রবণ। আশা করি ঠিক আছে, আশা করি এটুকু বুঝতে পারছো। আমি তোমাকে একটা পেজ একটু দেখাই, তাহলে তোমার কনফিডেন্স আর একটু বাড়বে। তোমার বইও এটা দিয়ে দিয়েছে। তাহলে দেখো 1 মোল দ্রব আছে, তাহলে এটাকে আমরা কি বলছি, মোলার দ্রবণ। এটাকে আমরা কি বলছি,
মোলার দ্রবণ 0.5 আছে, তখন এটাকে সেমি মোলার। 0.1 বলছি, তাহলে এটা কি হবে? 1 মোলের 10 ভাগের 1 ভাগ ডেসি। 0.0 1 মোল 100 ভাগের 1 ভাগ, তাহলে এটাকে বলছি সেন্টিমোলার। 0.00 1 মোলে 1000 ভাগের 1 ভাগ, তখন এটাকে বলছি মিলিমোলার দ্রবণ। 2 মোল থাকলে 2 মোলার দ্রবণ, x মোল থাকলে x মোলার দ্রবণ। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এবার আমি একটা শব্দ তোমাদের পড়াবো যেটা খুব কনফিউশন। একটা হচ্ছে, আর এর আগে আমি এটা একটু বলে নিই, এটা একটু বলে নিই। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে মোলারিটি কি, তাহলে কি বলবা? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে মোলারিটি বলে, বা মোলারিটিতে ঘনমাত্রা বলে। শুনো, তোমাকে যদি জিজ্ঞেস করে মোলার দ্রবণ কি, তাহলে তুমি কি বলবা? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রবীভূত থাকে তখন তাকে মোলার দ্রবণ বলে। তোমাকে যদি জিজ্ঞেস করে সেমিমোলার দ্রবণ কি, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রব থাকলে তাকে সেমিমোলার দ্রবণ বলে। কতে আসলে পারবা? এই পারবা নাকি আমি তাড়াতাড়ি বলছি, একটু বলো। তোমাকে জিজ্ঞেস করলো ডেসিমোলার দ্রবণ কি, তাহলে তুমি বলবা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণ নিলা, এর মধ্যে যদি 0.1 মোল দ্রব থাকে তখন এটাকে ডেসিমোলার দ্রবণ বলে। পারবা? একটু বলো আমাকে, বুঝছো কিনা, পারবা? তাহলে দেখো এই পেজটা, তোমাকে যদি জিজ্ঞেস করো মোলারিটি কি, তাহলে বলবা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের 1 লিটার দ্রবণে যদি ওই দ্রবের যত মোল দ্রবীভূত থাকে ওই মোল সংখ্যাকে ওই দ্রবের মোলারিটি বলে। মোলারিটি সমান মোল একক দ্রবের পরিমাণ লিটারে দ্রবণের আয়তন, যেটা বলছি। মোলার দ্রবণ কি? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রবের 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত তাকে ওই দ্রবণে 1 মোলার দ্রবণ বা মোলার দ্রবণ বলে। সেই মোলার দ্রবণ কি? অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রায়, এটা না লিখলে সাত জিরো বসিয়ে দিবে। নির্দিষ্ট তাপমাত্রায় থাকা লাগবে, কেন? কারণ আয়তনের কথা বলছি। 1 লিটার কিসে? দ্রবণে। যদি অর্ধ মোল, এর মানে 0.5 মোল দ্রবীভূত থাকে তখন তাকে সেমিমোলার দ্রবণ বলে। ডেসিমোলার কি? নির্দিষ্ট তাপমাত্রায় কোনো দ্রব, এটা 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রবীভূত থাকলে তাকে কি বলে? ডেসিমোলার দ্রবণ বলে। পারবা তো? পারবা তো? কেমন পারবা তো? এটা মোলার, এটা সেমিমোলার, এটা হচ্ছে ডেসিমোলার। আশা করি তোমাদের এইটুকু জানাতে সক্ষম হয়েছে। কেমন? এবার দেখো, এবার আমরা যেটা পড়বো এটা হচ্ছে মোলালিটি। কি বলতো? মোলালিটি, এই দুইটা শব্দ খুবই কনফিউজিং। একটা মোলাল, লাল লাল, আরেকটা হচ্ছে মোলার, মোলালিটি। আগের সাথে এখানে পার্থক্য কি? আগেরটাই শুরু করেছিলাম নির্দিষ্ট তাপমাত্রায় দিয়ে, আর এখানে আগেরটাই নির্দিষ্ট তাপমাত্রা না লিখলে সাত জিরো বসিয়ে দিবে। আর এটাতে যদি ভুল করে নির্দিষ্ট তাপমাত্রা লিখে দাও তাহলে সাত জিরো বসিয়ে দিবে, কারণ স্যার এখানে নির্দিষ্ট তাপমাত্রার কথাটা এক্সপেক্ট করছেন না। মোলালিটি, আগেরটা ছিল মোলারিটি। এটা না পড়ালেও আমি পারতাম, বলে দিচ্ছি, কারণ এই দুটো শব্দ খুব কনফিউজিং। মোলালিটির ম্যাথ বেশি আসে, মোলালিটি কম আসে। যেদিন আসে ওই দিন স্টুডেন্টের অবস্থা খারাপ হয়ে যায়। 20 বার পরীক্ষা দিলে একবার ধরো এটা আসে মোলালিটি। তাহলে এটা কি? নির্দিষ্ট তাপমাত্রায় বলা যাবে না, ঠিক আছে? দেখো তাহলে এটা কি বলবা? কোনো দ্রবণের, ধরো যে কোনো একটা দ্রবণ নিলাম, কোনো দ্রবণের 1000 গ্রাম দ্রাবকে, কত গ্রাম দ্রাবক? আগেরটা ছিল দ্রবণ হচ্ছে 1 লিটার, আর এটা হচ্ছে 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে। আগেরটা আমি আয়তনে মেজার করছি, এখন আমি মেজার করছি কিসে বলো তো? 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে। দ্রাবকে যত মোল দ্রবীভূত থাকে মোলালিটি বলে, বা মোলালিটিতে ঘনমাত্রা বলে। মোলালিটিকে নর্মালি ছোট এম দিয়ে লেখা হয়। সমান হচ্ছে, দেখো আগের মতো, মোল সংখ্যা। তাহলে এখানে আমি কি বলবো? দ্রবের মোল সংখ্যা। আগেও কি ছিল?
মোল সংখ্যা ছিল, ঠিক আছে, মোল সংখ্যা ছিল। আগে ছিল নিচে দ্রবণের আয়তন, এখন হবে দ্রাবকের ভর। কার ভর? দ্রাবকের ভর। ইংলিশ ভার্সন যারা আছো, দ্রব মানে হলো সলিউট, কেমন? আর দ্রাবক মানে হলো কি? সলভেন্ট। সলভেন্ট, কেমন? সলভেন্ট। তাহলে এম সমান ছোট এম, এটা কি বলতো? ছোট এম লিখেছি, আমার লেখা বুঝেছো? ছোট এম। তাহলে ছোট এম সমান এখানে কি লিখছি আমি বলতো? এন ডিভাইড ডাব্লিউ। এন এর একক কি? মোল। এটা কিসে মাপছি? 1000 গ্রাম মানে কি 1 কেজিতে। তাহলে এটার একক কি হয়ে গেল? মোল পার কেজি। মোলারিটির একক কি ছিল? দেখো জিনিসটা, এই মোলার, দেখো দেখো এখন মাথায় ঢুকে যাবে। আগে একক ছিল মোল পার লিটার, এখন একক মোল পার কেজি। মোল কি সেম নাকি ভিন্ন? সেম, আগেও মোল এখনও মোল। এর মানে দ্রবের মোল সংখ্যা আগেও মাপতে হবে, এখনও মাপতে হবে। আগে ভাগ করে দিতাম দ্রবণের আয়তন, লিটারে নিয়ে ওটা দিয়ে ভাগ করে দিতাম। এখন দ্রাবকের ভরটা, দ্রবণ না, দ্রাবকের ভরটাকে কেজিতে নিয়ে ভাগ করে দিব। তাহলে আমি কি পেয়ে যাব? মোলারিটিতে ঘনমাত্রা। এটার বেনিফিট কি? আগেরটা তাপমাত্রার সাথে পরিবর্তন হবে, আগের হিসাবটা। এটার হিসাবটা তাপমাত্রার সাথে পরিবর্তন হবে না। এটার আয়তন কি হতে পারে? বিভিন্ন কিছু। দ্রাবকে 1000 গ্রাম দ্রাবকে তুমি যখন দ্রব যোগ করছো, আয়তন বিভিন্ন কিছু হইতে পারে, ঠিক আছে? তাহলে এর মোল দ্রব দ্রবীভূত থাকলে তাকে আমরা কি বলছি? ক্লাস কেটে গেল, আচ্ছা যাক। ওহো, আচ্ছা যাই হোক, আমি ক্লাসটা রেকর্ড করে দিয়ে দিচ্ছি, যে হয়ে গেছে। লাস্ট অংশটা তোমরা মানে ফেসবুকে যারা ছিল আর কি, এখান থেকে করে নিতে হবে। ঠিক আছে, এন মোল ডিভাইড হচ্ছে কি বলতো? এত। এবার দেখো ফাইনাল আরেকটা পড়া পড়াচ্ছি, জাস্ট আর কিচ্ছু না, আরেকটা পড়া পড়াচ্ছি আর কিছুই না, কেমন? আরেকটা পড়া পড়াচ্ছি। এটা হাজারি স্যারের বইয়ে নেই, এটা গুহ স্যারের বইয়ে আছে, কেমন? এটা গুহ স্যারের বইয়ে আছে, এটা সুন্দর করে আমি তোমাদের জন্য দিয়ে দিয়েছি। মোলার দ্রবণ এবং মোলাল দ্রবণে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে লাল, একটা হচ্ছে মোলার আর একটা হচ্ছে মোলাল। মোলাল, ঠিক আছে। মোলার দ্রবণ কি? নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার আয়তনে কোনো পদার্থে 1 মোল দ্রব বা দ্রব দ্রবীভূত থাকলে তাকে আমরা বলছি মোলার দ্রবণ। আর এখানে 1000 গ্রাম বা হচ্ছে কি 1 কেজি দ্রাবকে 1 মোল দ্রব দ্রবীভূত থাকলে 1 মোলকে আমরা 1 গ্রাম আণবিক ভর বলতে পারি। 1 গ্রাম অণু দ্রবীভূত তাকে মোলাল দ্রবণ বলে। তাহলে এই পয়েন্ট আমরা দিব, 4টা পয়েন্ট দিলে হবে। মোলার দ্রবণের ঘনমাত্রাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল এম দিয়ে। মোলাল দ্রবণকে আমরা কি দিয়ে প্রকাশ করছি? স্মল এম দিয়ে। এখানে একক কি বলতো? মোল পার লিটার। মোলাল দ্রবণের ক্ষেত্রে একক কি? মোল পার কেজি। এখানে তাপমাত্রার উপর নির্ভরশীল নাকি নির্ভরশীল নয়? আয়তন আছে, তাহলে তাপমাত্রার উপর নির্ভরশীল। এখানে তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। কেমন? বাকিগুলো তুমি পড়লা, না পড়লে নাই। তাহলে এইটুক পর্যন্ত আমাদের আজকের ক্লাস থাকবে, কেমন? এই পার্থক্যটা একটু সুন্দর করে লিখে নিবা, এই পার্থক্যটা একদম সুন্দর করে লিখে নিবা, ঠিক আছে? সুন্দর করে লিখে নিবা। তাহলে দেখো তো এটা কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? অসংখ্যবার বোর্ডে আসছে। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? অসংখ্যবার বোর্ডে আসছে, একটু দেখি পারো কিনা। কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ? তাহলে সি থাকলে এটা কি? প্রাইমারি। সি থাকলে প্রাইমারি, সি থাকলে প্রাইমারি, তাহলে KMnO4 হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আরেকটা দেখি, প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে কোন গ্লাস সামগ্রীর প্রয়োজন? দিনাজপুর বোর্ড 15তে আসে। কি বলেছে বলো তো? প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে আমি এটা কোন গ্লাস সামগ্রীর প্রয়োজন? এটা এখন কেউ ভুল করবা? কোন গ্লাস সামগ্রী প্রয়োজন? প্রমাণ দ্রবণ যখন করছো তাহলে আমাদেরকে কি দিতে হবে? আয়তনিক ফ্লাস্ক। আয়তনিক ফ্লাস্ক। টাইট্রেশন করতে নিচে কোনটি ব্যবহৃত হয়? টাইট্রেশন করতে বুরেট লাগে, আর কি লাগে? কনিক্যাল ফ্লাস্ক লাগে। পিপেট লাগে ট্রান্সফারের জন্য, ট্রান্সফারের জন্য। তাহলে এখানে বুরেট, বুরেটটা কই রাখলাম? এই যে বুরেট, বুরেট। আর কি বলতো?
কনিক্যাল ফ্লাক্স, এটা বুরেট, এটা কনিক্যাল ফ্লাক্স। অনেকে জিজ্ঞেস করতে পারো স্যার টাইট্রেশন কি? টাইট্রেশন হচ্ছে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে টাইট্রেশন বলে। যেমন স্পেনের শক্তিমাত্রা আমরা জানতাম না কতটা, গতদিন আর্জেন্টিনার সাথে খেলায় আমরা বুঝতে পারছি, আমি যেহেতু নিয়মিত আর্জেন্টিনার খেলা দেখি, বুঝতে পারছি ওরা প্রচণ্ড শক্তিশালী। তো দেখো জানা ঘনমাত্রার সাহায্যে আমি কি করছি, আরেকজনটা বাইর করছি। বা যারা ফ্রান্সের খেলা দেখতো ওরা জানতো না স্পেন কতটা শক্তিধর, যেই খেলা দেখছে বুঝতে পারছে ভাই ফ্রান্সেই তো ভয়ঙ্কর, এরা তো দেখি এর চেয়েও ভয়ঙ্কর। কেমন? তো দেখো টাইট্রেশন করতে নিচের কোনটি ব্যবহৃত হয়, এখানে ইকুয়েশনটা করেছে। তাহলে এখানে কি দিতে হবে বলো তো? কনিক্যাল ফ্লাস্ক, বিকার, এগুলো বেশি ব্যবহৃত হয়। কেমন? কনিক্যাল ফ্লাস্ক, এরপর কি কনিক্যাল ফ্লাস্ক আর বিকার বলছি, এটা কি বুরেট। কনিক্যাল ফ্লাস্ক, এরপর কে আছে? বুরেট, এগুলা ব্যবহৃত হয়, বুরেট, কনিক্যাল ফ্লাস্ক। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট, এটা একটু দেখো। KMnO4 এটা একটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, ঠিক না ভুল? এটা ভুল, একটু আগেই পড়েছি। প্রাইমারি KMnO4 সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটার ঘনমাত্রা পরিবর্তন হয়েছে। এটা একটা জারক পদার্থ, এই পয়েন্টটা মনে রাখবে। ও জারক, ইংলিশ ভার্সন যারা আছো, জারক মানে হলো অক্সিডাইজিং এজেন্ট। ও শক্তিশালী জারক পদার্থ, আমি অর্গানিকে বলবো আর অনেক জায়গায় বলবো, ও হচ্ছে শক্তিশালী জারক। এটা কেমিস্ট্রি অলিম্পিয়াডও আসছিল, স্বনির্দেশক। এর মানে ওকে দিয়ে যখন টাইট্রেশন করবা ও নিজেই বর্ণ পরিবর্তন করে। ও কি বলতো, নিজেই বর্ণ পরিবর্তন করে, বিক্রিয়া শেষ হয়েছে কিনা এটা জানান দেয়। আলাদা নির্দেশক লাগে না ভাই। নির্দেশক কেন লাগে? রেফারি খেলা শেষ হয়েছে কিনা বোঝানোর জন্য ভাই রেফারিকে দরকার। একটা হুইসেল দিয়ে বলবে খেলা শেষ, ঠিক সেম দুইজন মারামারি করছে, ধরো একটা জারক একটা বিজারক, একটা এসিড একটা খার। নির্দেশক কালার চেঞ্জ করে বলবে ভাই খেলা শেষ, খেলা শেষ, একজন গেছে। বিষয় বুঝতে পারছো? একজন শেষ, একজন দেখ মারামারি করে কাহিনী হয়ে গেছে একজন। বিষয় বুঝছো? তাহলে এখানেই সঠিক হচ্ছে ও প্রাইমারি না, ও হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। KMnO4 কেমন? KMnO4 একটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপর বললাম এটা একটি জারক পদার্থ, এটা কি স্বনির্দেশক। এর মানে আলাদা নির্দেশক লাগে না, আলাদা নির্দেশক লাগে না। ওকে ওকে, তাহলে আজকে আমাদের এটুক থাকুক, আজকে এটুক থাকুক। নেক্সট ক্লাসে আমরা কিছু ম্যাথ করব গণমাত্রা রিলেটেড। ঠিক আছে? এরপর আমরা আশা করছি নেক্সট ক্লাসে আমরা কি পড়ব, সাথে সাথে আমরা বার্নার নিয়ে জানবো। কেমন? বুনসেন বার্নার নিয়ে জানবো আশা করছি।